গাড়ি থেকে নেমে করবী বাড়ির সামনে থমকে দাঁড়ালো। বাড়িটা থমথমে নিস্তব্ধ। বাড়ির সব লোকজন হাঁটছেও খুব সন্তর্পণে। রুগীকে বোধহয় ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। গেটে ঢুকবার আগে করবী ড্রাইভারকে বলল, শরৎ, তুমি কিন্তু 4টের আগেই আসবে। বাবু ফেরার আগেই কিন্তু আমাকে ফিরতে হবে। ড্রাইভারও ঠিক আছে ম্যাডাম বলে গাড়ি ঘোরালো। মুখে যেটুকু বা উজ্জ্বলতা ছিল সেটুকু মুছে ফেলে করবী বাড়ির মধ্যে ঢুকলো। তার মা ভীষণ অসুস্থ, তাকে দেখতেই তার আশা। তার মা থাকে দোতলায়। তবু মায়ের কাছে না গিয়ে সোজা গেল সে বাবার কাছে 3তলায়। বাবা এক রাশ পুঁথি পত্রের মধ্যে ডুবে রয়েছে। তাকে দেখে চশমাটা চোখ থেকে খুলে টেবিলে রেখে তিনি বললেন, এসেছো? তার বলাটা ঠিক এমন যেন অপ্রত্যাশিত নয়, আবার অনেকদিন পরে মানুষ এলে যেমনটা হয় ঠিক তেমনটাও নয়। বাবা, মা কি ঘুমাচ্ছে? টেবিল থেকে চশমাটা তুলে মুছতে মুছতে পুরন্দর বললেন, না, অজ্ঞান করে রাখা হয়েছে, বোমাইট দেওয়া হয়েছে। বোমাইট? অজ্ঞান? বাবা, রোজ রোজ বোমাইট দিলে জীবন শক্তি ক্ষয় হয়ে যায় না? হাসতে হাসতে পুরন্দর বলল, তা যায় বইকি, কিন্তু কি বা করার আছে? করার যে নেই তা করবীও জানে, কিন্তু সময় উপযুক্ত কোনো কথাও যে সে খুঁজে পাচ্ছে না। এর মধ্যেই পুরন্দর আবার বইয়ের মধ্যে হারিয়ে গেলেন। করবী আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলেন। ঘর থেকে বেরোতে বেরোতে তার হঠাৎ পুরোনো দিনের কথা মনে পড়ল। কত হাসি খুশি বাড়িটা ছিল। সে প্রায়ই আসতো বাড়িতে। এসে বেশি দিন থাকা হতো না তার, কিন্তু তবুও বাবার জন্য দাদাদের জন্য এটা ওটা রান্না করে নিয়ে সে প্রায়ই আসতো। আর বাড়িতে যখন সে ঢুকতো বাড়িটা গম গম করে উঠতো খুশিতে। দাদারা যে যখন বাড়িতে থাকতো তাকে দেখে ঘর থেকে বেরিয়ে এসে বলতো, কি রে, আজকে আবার কি নতুন রান্না করে নিয়ে এসেছিস? মুরগির মহেঞ্জোদারো না ডিমের আকাশ কুসুম? মাও রান্নাঘর থেকে রাগি রাগি গলায় আনন্দ উচ্ছল মুখ নিয়ে বেরিয়ে এসে বলতো, সব ঠেকিয়ে এনেছিস তো? না, তোর বাড়িতে আমার আর ওঠা হলো না। সেও প্রমাণ করতে বসতো কি করে সে শাড়িতে গাড়িতে না ঠেকিয়ে গোটা রাস্তা টিফিন কেরিয়ার হাতে ঝুলিয়ে নিয়ে এসছে। হঠাৎ তার মনে পড়তো বাবার সাথে তো দেখা করাই হয়নি। ছুটতো সে বাবার কাছে। বাবা ঠিক একইভাবে বলতো, এসেছো? আজকে আবার কি নতুন রান্না করে নিয়ে এলে? বলে আবার বইতে হারিয়ে যেত। সেও আস্তে আস্তে পাটিতে ঘর থেকে বেরিয়ে আসতো। তার বাবা কি একটা বই লিখছে, বছর 5 ধরে লিখছে। লিখবে হয়তো আরো 5 বছর, 10 বছর বা তারও বেশি। কি একটা বই, কি মানব জাতির মনন্মেষের ইতিহাস। অনেক দিন ধরেই বাবা এই জিনিসটা নিয়ে কাজ করছে। কাজ হয়তো অনেকটা এগিয়ে যেত বা শেষও হয়ে যেত যদি লেখার পরিবেশটা থাকতো। জীবন ধ্বংস হয়ে গেছে পুরন্দর মল্লিকের। তার স্ত্রী নীরজা পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল। 2 বছর আগে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তার মা পাগল হয়ে যায়। প্রচন্ড আনন্দ উচ্ছল করুণাময়ী মানুষ ছিলেন তিনি। স্বামী সন্তানদের প্রতি ছিলেন অগাধ কর্তব্যপরায়ণা। স্বামী সন্তানদের বাইরেও যে একটা জগৎ আছে তা তিনি জানতেন না, জানতে চাইতেন না। এটার মধ্যেই তার ছিল সর্বস্ব পৃথিবী। 5 বছর আগে যখন তার বাবা একটা বিখ্যাত কলেজের প্রফেসরই ছেড়ে দিয়ে এলেন বইটা লিখবেন বলে, তার মা কিন্তু হাসি মুখে মেনে নিয়েছিলেন বাবার এই খামখেয়ালি। টাকা পয়সার অভাব তাদের কোনোদিনই ছিল না। পুরন্দরের বাবা অর্থাৎ তার শ্বশুর মশাইয়ের অগাধ টাকা পয়সা ছিল। তবুও একজন সুস্থ সবল মানুষ শুধুমাত্র বই লিখবে বলে তার চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে গেল, এই বা কটা স্ত্রী মেনে নেয়? নীরজা কিন্তু নিয়েছিলেন, অম্লান মুখেই মেনে নিয়েছিলেন। সেরকম একজন মানুষ হঠাৎ করে পাগল হয়ে গেল, এর থেকে বেশি কষ্টের কি বা আছে পুরন্দরের কাছে? জানিস ছোটদা, বাবার থেকে মায়ের থেকে বেশি কষ্ট হয় আমার বাবার জন্য। ঠিকই বলেছিস, বলল কমল। অথচ এর আগে আমরা কতটুকু ঘেঁষতাম বল বাবার কাছে, বলল বিমল। করবীরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। নির্মল সব থেকে বড়, সে কিছু একটা কাজে লেগেছে। কমল আর বিমল, বিমল মেজ, কমল সব থেকে ছোট। দুজনেই পড়াশোনা করছে, তারা বাড়িতেই থাকে। করবী সব থেকে বড় দিদি পুরবী, মেজ দিদি সুরভী। আজকে 6 জন এক জায়গায় হয়েছে।
এসে থেকে মায়ের সাথে একবারও দেখা করা হয়নি। মা তখন থেকেই ঘুমাচ্ছে, বলল সুরভি। গিয়েই বা কি করবি? এই তো কদিন আগে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে। বললাম, মা তোমার টুটুল সোনাকে নিয়ে এসেছি, দেখো, কোলে নাও, একটু কাছে নাও। হাতের ইশারা করে ঘরে ঢুকতেই দিল না, বের করে দিল ঘর থেকে। এই দিদির এক বড় খারাপ অভ্যেস, খালি নিজের ছেলে মেয়েকে মায়ের কাছে এগিয়ে দেওয়া। কোনো ভাই বোনই সেটা পছন্দ করে না, কিন্তু সবারই বড় মন মেজাজ খারাপ, তাই কেউ কিছু বলল না। তাদের সবার মন মেজাজ খারাপ, তাদের মায়ের শরীর খারাপ। কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগে মায়ের এই মানসিক বিকৃতি দেখে। হঠাৎ করেই তার মা সবকিছুর জন্য বাবাকে দায়ী করতে শুরু করেছে। আক্রমণাত্মক হয়ে উঠেছে তার বাবার ওপর। ডাক্তার অবশ্য বলেছেন, যে ব্যক্তি যার সব থেকে প্রিয় তার উপরেই রাগ হওয়াটা সব থেকে বেশি স্বাভাবিক। কিন্তু ডাক্তারের এই কথা ছেলে মেয়েদের যে মনে ধরে না, বড় কষ্ট হয় তাদের। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তার বাবার প্রতি। আর মায়ের ওপর জন্মায় একটু রাগ। মায়ের জন্য কষ্ট কি হয় না? হয়, খুব কষ্ট হয়, কিন্তু বাবার জন্য হয় একটু বেশি। সুরভি আবার বলল, এই দাদা, মা কখন উঠবে বলতো? উঠবে, 7টার সময় ইঞ্জেকশনটা দিয়েছি, উঠবে একটু খানিক্ষণের মধ্যেই। এখন তো আর ওষুধ দেওয়া যায় না, ওই ইঞ্জেকশনটাই ভরসা, ফুঁড়ে দিতে হয় আর কি। হ্যাঁ রে দাদা, দিতে দেয়, সহজে কি আর দেয়? এই দেখ না, বলে সে হাতটা এগিয়ে দিল। হাতে নখের দাগে রক্ত বেরিয়ে যাওয়ার দাগ। কি রে দাদা, এ তো পাগলের নখের বিষ, কি থেকে কি হয়ে যেতে পারে? কি আর করা যাবে, ডাক্তার এসেছিল জানিস? কি বললো ডাক্তার? বললো আমাদের বংশে তো এরকম কারোর আগে হয়নি, ঠিক হলেও হতে পারে। আচ্ছা দাদা, রোজ রোজ এরকম বোমাইট দিচ্ছিস, এতে জীবন শক্তি ক্ষয় হয়ে যায় না? বলল করবি। যায় হয়তো, কিন্তু আবার এইসব ক্ষেত্রে খানিকটা আবার বেড়েও যায় জীবন শক্তি। সব জানতার মতো নির্মল বলল। এর মাঝখানে রাধুনি এসে জানালো তাদের রান্না হয়ে গেছে। নির্মল বলল, চ মা উঠে পড়ার আগে আমরা সবাই খেয়ে নিই। করবি বলল, আমি খেয়ে এসছি দাদা, তোরা খেয়ে নে। হ্যাঁ রে, আজকে রবিবার, আজকে এত তাড়াতাড়ি তুই খেয়ে এসছিস? আমার আবার রবিবার, রোজই তো আমাকে রান্না করতে হয়, রোজই তো বেরোয়। এই একটা মানুষ, টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু বোঝে না, বলল পুরো কথা। সে ছোট বোনও গায়ে মাখে না। ওর সঙ্গে সঙ্গে করবি বলল, তবু ভালো দিদি, বাড়িতে তো বসে থাকে না। পুরোহির বর পেশায় উঠি, কিন্তু বেশিরভাগ সময়টা সে বাড়িতেই বসে থাকে। কথাটা তার বড় গায়ে লাগলো। গুম হয়ে বেশ খানিক্ষণ বসে রইল। রান্নাঘরে গিয়ে মনের গোলযোগ তাদের মিটে গেল। পুরবি আবার ডাক দিল, রুবি, মাছটাই খেয়ে যা, ভাতটা খেতে হবে না। না রে দিদি, কিচ্ছু খেতে পারবো না, পেট পুরো ভরা। বিমল বলল, তোরা আসবি বলে কিন্তু আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে এসেছি, দেখ মাছটা কি ভালো। বলেই সে মাছের গুণাগুণ নিয়ে বলতে শুরু করলো। খানিকক্ষণ মাছের কথা হলো, খানিকক্ষণ সিনেমার কথা হলো, গল্পে তারা বেশ মেতে উঠেছিল। হঠাৎ একটা তীব্র চিৎকার এসে গেল, ঠিক যেন বন্য জন্তুর চিৎকার।